হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমিস্ট্রি লাইভ। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টারকে স্টার্ট করবো এবং এটা কিন্তু ক্লাস 11-এর একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা হচ্ছে সম্পূর্ণভাবে বেস এবং এই বেসটা ক্লিয়ার থাকাটা কিন্তু খুবই দরকার এবং এই চ্যাপ্টারের মধ্যে প্রচুর কিন্তু এমন জিনিসপত্র রয়েছে যেগুলো সম্বন্ধে সম্পূর্ণভাবে ক্লিয়ার আইডিয়া থাকাটা কিন্তু খুবই দরকার এবং এখান থেকে তোমরা এবছর তো মোটামুটি সিলেবাসটা চেঞ্জ হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিন্তু এবারে এমসিকিউ কোশ্চেন্স আসবে এবং প্রিভিয়াসলি আমি একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ সিলেবাস সম্বন্ধে কিন্তু ডিসকাস করেছি, তোমরা কিন্তু সেই প্রিভিয়াসলি ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারো। আর ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলবো যে তোমরা যারা আমার কাছে কেমিস্ট্রি পড়তে চাও তারা অবশ্যই নিচে একটা নাম্বার লিঙ্ক করছে, সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, এনি থিং ইউ ক্যান ডু, প্লিজ আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তোমরা। তো এখন আমরা এই ভিডিওতে অ্যাটমিক স্ট্রাকচারকে নিয়ে পড়বো এবং বেসিক নলেজ অফ অ্যাটমিক স্ট্রাকচার। এবং অ্যাটমিক স্ট্রাকচার এত বড় একটা ভাস্ট চ্যাপ্টার যেটাকে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করা কিন্তু জাস্ট যাবে না, আমরা এটাকে সেপারেট দুটো ভিডিওর মধ্যে কিন্তু কভার করার চেষ্টা করব। তো আজকের আমি ফার্স্ট ভিডিওর মধ্যে অনেকগুলো টপিক স্টার্ট করব, যার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা অ্যাটমস কাকে বলবো এবং অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম হয়, এই সমস্ত কিছুই কিন্তু আলোচনা হবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওগুলো একদম শেষ অবধি দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো সবার ফার্স্টে আমি স্টার্ট করব অবশ্যই অ্যাটমস। আমরা অ্যাটমস কাদেরকে বলবো? তো আমরা আমাদের চোখের সামনে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে প্রত্যেকটা জিনিসপত্রই কিন্তু অ্যাটমস দিয়ে তৈরি। এই যে পেনটা আমরা দেখছি এটাও কিন্তু মোটামুটি একটা অ্যাটমস দিয়ে তৈরি এবং যা কিছু তোমরা দেখছো সব কটা প্রত্যেকটা জিনিস কিন্তু মোটামুটি অ্যাটমস দিয়ে তৈরি। তো সেক্ষেত্রে অ্যাটমের মাঝখানে কে থাকে? অ্যাটমের মাঝখানে কিন্তু থাকে নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াসের মধ্যে কারা কারা থাকে? নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে হচ্ছে আমাদের নিউট্রন এবং প্রোটন। আমরা একটা ছোট্ট করে একটু ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করব, তাহলে আমাদের কাছে পুরো সম্পূর্ণ বিষয়টা কিন্তু মোটামুটি একটু ক্লিয়ার হবে। তো যদি আমরা এই মাঝখানটাকে আমরা ধরি অ্যাটমের নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু কারা ঘোরে না? ইলেকট্রনস। নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু কারা ঘোরে না? ইলেকট্রনস। আমরা এই মাঝখানের যে পোর্শনটা এটাকে আমরা কিন্তু বলছি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কারা কারা থাকে না? নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে হচ্ছে আমাদের প্রোটন আর নিউট্রন, যাদেরকে আমরা একসঙ্গে কিন্তু বলছি নিউক্লিয়ন। আমরা এদেরকে কিন্তু একসঙ্গে বলছি নিউক্লিয়ন। এবারে এই যে প্রত্যেকটা আমরা যে চারটে বা গোলাকৃতি জিনিস বা আমরা যেটা এখন ড্র করলাম সেইটাকে আমরা এক্স্যাক্টলি কি বলবো? সেইটাকে আমরা বলবো কিনা অরবিট বা এনার্জি লেভেল। এই প্রত্যেকটা জিনিসকে একটা আমরা জিনিস দিয়ে ডিনোট করব, সেটা হচ্ছে কে, অর্থাৎ ফার্স্ট অরবিট। অর্থাৎ এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের কাছে একটা একটা করে অরবিট বা কক্ষ আমরা যাকে বাংলাতে বলি। তো ফার্স্ট যে অরবিটটা তাকে আমরা বলি কে, তারপরেটার ক্ষেত্রে আমরা বলি এল, তারপরে যে থার্ড অরবিট তাকে আমরা বলি এম এবং ফোর্থ অরবিটটাকে আমরা বলি এন। তো এটাই হচ্ছে বেসিক আইডিয়া এবং প্রত্যেকটা অরবিটে কিন্তু ইলেকট্রন ঘুরতেই থাকে, প্রত্যেকটা অরবিটে ইলেকট্রন ঘুরতে থাকে। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের অ্যাটম। অ্যাটমের মধ্যে কে থাকে না? নিউক্লিয়াস থাকে। অ্যাটমের একদম সেন্টারে কিন্তু থাকে হচ্ছে নিউক্লিয়াস
এবং নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে না প্রোটন এবং নিউট্রন, এবং যাদেরকে আমরা একসঙ্গে একত্রে বলছি হচ্ছে নিউক্লিয়ন। এর পরবর্তীকালে এই যে চারটে আমরা গোলাকৃতি জিনিস ড্র করেছি এটাকে আমরা কিন্তু বলছি হচ্ছে অরবিট, এবং এই প্রত্যেকটা অরবিটের কিন্তু সেপারেট এবং ডিফারেন্ট নামকরণ আছে, যাদেরকে আমরা বলছি কে, এল, এম, এন। এই হচ্ছে আমাদের চারটে অরবিট কিন্তু আছে, এবং এই চারটে অরবিটেই কিন্তু আমাদের ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। তো এটাই হচ্ছে মেইনলি টপিক। তোমরা ভিডিওগুলো কিন্তু পজ করে এইগুলো ড্র করে নিতে পারো। তো এরপরে আমরা যাব নেক্সট একটা টপিকে, এবং সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে আমাদের এই যে কে, এল, এম, এন এই যে চারটে অরবিট আছে, এই অরবিটে ম্যাক্সিমাম কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে। তো তার আগে আমাদেরকে কিন্তু জানতে হবে যে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার কি। প্রাইমারি কোয়ান্টাম নাম্বারকে আমরা জেনারেলি স্মল এম দিয়ে ডিনোট করি। জেনারেলি আমরা কিন্তু স্মল এম দিয়ে কিন্তু ডিনোট করি। তো ফর দ্য কে কক্ষ, কে কক্ষের ক্ষেত্রে প্রাইমারি কোয়ান্টাম নাম্বারের হচ্ছে 1, এল এর ক্ষেত্রে হচ্ছে 2, এম এর ক্ষেত্রে 3, এন এর ক্ষেত্রে 4। সো এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। তো এইবারে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যে এই যে চারটে অরবিট আছে কে, এল, এম, এন, এই চারটে অরবিটে ম্যাক্সিমাম কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে। তো এর একটা জেনারেল কিন্তু ফর্মুলা আছে, এবং সেটা হচ্ছে যে 2n স্কোয়ার। 2n স্কোয়ার হচ্ছে এটার ফর্মুলা। অর্থাৎ কে কক্ষে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তাহলে কে কক্ষের ক্ষেত্রে ভ্যালু অফ n হচ্ছে 1, তাহলে কত হবে কে কক্ষের ক্ষেত্রে n 2n স্কোয়ার যদি করি 2 ইন্টু 1 স্কোয়ার সমান 2 ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম। এবারে এল কক্ষের ক্ষেত্রে 2 ইন্টু ভ্যালু অফ n হচ্ছে 2 স্কোয়ার সমান ম্যাক্সিমাম থাকতে পারে 8টা ইলেকট্রন। এম এর কক্ষের ক্ষেত্রে 2 ইন্টু 3 স্কোয়ার ভ্যালু অফ n হচ্ছে 3, তাহলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে 18টা। এন কক্ষের ক্ষেত্রে ভ্যালু অফ n হচ্ছে 4 স্কোয়ার সমান হচ্ছে 32টা। তো এটাই হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা যে 2n স্কোয়ার ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে না 2n স্কোয়ার, এবং যার ভ্যালু হচ্ছে কে, এল, এম, এন এর ক্ষেত্রে ভ্যালুগুলো হচ্ছে 2, 8, 18 এবং হচ্ছে 32। তাহলে আমাদের কে, এল, এম, এন এই চারটে কক্ষে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম 2, 8টা, 18টা এবং 32টা কিন্তু ইলেকট্রন থাকতে পারে। তো এর পরবর্তীকালে আমরা আরো একটা নেক্সট টপিকে কিন্তু যাব, এবং সেটা হচ্ছে আমরা এবার শিখব যে অরবাইটাল কাকে বলে। সো অরবাইটাল, তো এখনো অবধি আমাদের কিন্তু মোটামুটি চারটে অরবাইটাল আমরা কিন্তু জানি, এবং প্রত্যেকটা হচ্ছে এস, পি, ডি এবং এফ। এই চারটে হচ্ছে আমাদের আছে অরবাইটাল, এবং এই চারটে অরবাইটালের 4 রকম কিন্তু মোটামুটি শেপ রয়েছে। এবার বিষয়টা হচ্ছে এই অরবাইটাল গুলো কাকে বলে। তো অরবাইটালের বাংলা হচ্ছে কক্ষক। সো কক্ষ মানে আমাদের কাছে ছিল হচ্ছে কে, এল, এম, এন, এই চারটে হচ্ছে আমাদের অরবিট, এবং এই চারটে হচ্ছে আমাদের অরবিটাল। তো অরবিটের মধ্যে কিন্তু অরবাইটাল গুলো ঘুরতে থাকে, অর্থাৎ আমাদের যে কে, এল, এম, এন এই যে চারটে কক্ষক আছে, সেই কক্ষকের মধ্যে এই মানে কক্ষ আছে, এই কক্ষের মধ্যে কিন্তু এস, পি, ডি, এফ এই চারটে অরবিটাল কিন্তু ঘুরতে থাকে। তো এটাই হচ্ছে মেইনলি কক্ষ এবং কক্ষকের মধ্যে বেসিক একটা পার্থক্য, এবং এটা ছাড়া কিন্তু আরো অনেক পার্থক্য আছে। তো আমি আস্তে আস্তে আসছি। তো এস অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে না 2টো। পি অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে না 6টা। ডি তে থাকতে পারে কটা না 10টা। এফ এ থাকতে পারে 14টা। তো এস এ ম্যাক্সিমাম থাকতে পারে 2টো ইলেকট্রন,
তারপরে থাকতে পারে হচ্ছে পি তে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন, এবং তারপরে ডি তে থাকতে পারে 10টা, এবং এফি হচ্ছে 14টা ইলেকট্রন। তো এবারে আমরা আসবো যে হুন্ডস মাল্টিপ্লিকেশনস ল। তো এই সূত্রটা আমাদেরকে শিখতে হবে, না হলে আমরা কিন্তু এর পরবর্তী স্টেপে কিন্তু এগোতে পারবো না। তো হুন্ড মাল্টিপ্লিকেশন ল আমাদের ক্ষেত্রে কি বলছে? তো আমরা এটা শিখলাম যে কোন অরবিটালে কতগুলো করে ইলেকট্রন রয়েছে। তো তার মধ্যে আমি আসছি যে আমাদের এস এ ম্যাক্সিমাম থাকতে পারে 2টো, পি তে থাকতে পারে আমাদের 6টা, ডি তে থাকতে পারে 10টা, এবং এফ এ থাকতে পারে 14টা ইলেকট্রন। তো সেক্ষেত্রে হুন্ডের মাল্টিপ্লিকেশন ল আমরা আসছি যে হুন্ড মাল্টিপ্লিকেশন ল এটা কি বলছে? যে একটি নির্দিষ্ট উপকক্ষে, অর্থাৎ একটি নির্দিষ্ট, সেটা আমি ধরতে পারি এস পি ডি এফ, যে কোনো অরবিটাল হতে পারে। তো এই একটি নির্দিষ্ট উপকক্ষে যখন ইলেকট্রনগুলো পূর্তি প্রক্রিয়া চলে, তো প্রাথমিকভাবে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ অবধি খালি থাকবে ততক্ষণ অবধি কিন্তু ইলেকট্রনগুলো একটা একটা করে কিন্তু কক্ষকে স্থান নেবে। একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু মোটামুটি ক্লিয়ার হবে। তো ধরা যাক পি কক্ষ, পি কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে না 6টা। পি কক্ষে ক্ষেত্রে আমাদের অরবিটাল মানে অরবিট গুলো কতগুলো হবে? না 3টে অরবিট হবে, একটা দুটো, তারপর একটা দুটো তিনটে, অর্থাৎ px py pz। তো হুন্ডের মাল্টিপ্লিকেশন ল এটা বলছে যে যখন আমরা ইলেকট্রনের পূর্তি প্রক্রিয়াটা করব তখন একটা একটা করে ইলেকট্রন কিন্তু আসবে। অর্থাৎ যদি পি কক্ষে ম্যাক্সিমাম একটা ইলেকট্রন থাকে তাহলে প্রথমে ঢুকবে px এ, যদি 2টো ইলেকট্রন থাকে তাহলে ঢুকবে py তে, যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে ঢুকবে pz এ। এইবারে যদি p4 অর্থাৎ পি কক্ষে যদি 4টে ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা একটু ড্র করি। তাহলে প্রথমে কি বলেছে না ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ার যতক্ষণ কক্ষগুলি খালি থাকবে এককভাবে কিন্তু ইলেকট্রনগুলো ঢুকবে। তাহলে একটা দুটো তিনটে, 4 নম্বর যে ইলেকট্রনটা এটা কিন্তু আবার px এ ফিরে আসবে। তো এটাই হচ্ছে মেইনলি হুন্ডের মাল্টিপ্লিকেশন ল। যদি p5 এর ক্ষেত্রে আসি তাহলে কি হবে? তাহলে প্রথমে একটা ইলেকট্রন ঢুকলো, দুটো, তিনটে, 4টে, 5টা, অর্থাৎ একটা একটা করে ইলেকট্রন ফিল আপ হয়ে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, এবং বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। তো এটাই হচ্ছে মেইনলি হুন্ডের মাল্টিপ্লিকেশন ল। তো এইবারে আমরা আসবো যে আউফ বাউ প্রিন্সিপালের ক্ষেত্রে। তো আউফ বাউ প্রিন্সিপালটা সত্যি বলতে অনেকটা বড় ভাস্ট একটা জিনিসপত্র, এবং এটা আমরা নেক্সট ভিডিওতে কিন্তু পড়ব। আপাতত আজকের ভিডিওটি এই অবধি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আউফ বাউ প্রিন্সিপাল এবং ইলেকট্রনিক কনফিগারেশন সংক্রান্ত আরো অনেক বিষয়পত্র নিয়ে কিন্তু আমরা আলোচনা করব নেক্সট ভিডিওর মধ্যে। সো এখনকার ভিডিওটি এই অবধি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। টাটা।